আরও একটি ঘটনা যেটি মিডিয়াতে আজকে সব বেশি আলোচিত হচ্ছে যে ইসকন রিলেটেড যে নিউজটি, সেইখানে দুপক্ষর সংঘর্ষ, একই সাথে গ্রেফতার এবং সারা ঢাকা শহর অন্য জায়গাতেও অস্থিরতা। এই ইস্যুটিকে নিয়ে আমরা কিছুটা আলাপ নিয়ে আসতে চাই। আপনার কিছু অ্যানালিসিস, ডক্টর আসিফুজ্জামান রিপন। পতিত স্বৈরাচার, তার সহযোগীরা নানা জায়গায় যারা অবস্থান আছে, সেটা প্রশাসনে বলেন, ব্যবসায় বলেন, সমস্ত ক্ষেত্রে 15 বছর তো স্বৈরাচার তো ডালপালা তো মেলেছে, এতে তো কোনো সন্দেহ নেই। এই পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার একটা দিবা স্বপ্ন, দুঃস্বপ্ন তারা দেখছেন, এবং সেই প্রজেক্ট থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এবং বারবারই ফ্যাক্ট চেক বলে, এখন তো পত্রপত্রিকাগুলোতে একটা ফ্যাক্ট চেক একটা বিভাগ আছে, আপনি জানেন। সেই ফ্যাক্ট চেকের মাধ্যমে বারবার বলা হচ্ছিল এটা সত্য নয়, এটা পুরনো কথা। যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এখন রিপাবলিকান পার্টির হয়ে তিনি বোধহয় সিআই ডিরেক্টর পদে মনোনীত দেন তুলসী গ্যাবার্ড। এই তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই কথাটি তিনি বলেছিলেন শেখ হাসিনার রেজিমে। সেই ক্লিপটা বর্তমান সময়ে ডক্টর ইউনূস লেড গভর্নমেন্টের সময় ওই ক্লিপটা লাগিয়ে বলা হচ্ছে। চট্টগ্রামে তারা একটা বিশাল সমাবেশ করে ফেললেন। তারা কিন্তু শেখ হাসিনা এগুলো করেনি। আজকেও তারা যে কাজগুলো করে, টোটালি একটা অস্থিতিশীল দ্রুত নির্বাচন দাও। তার মানে এই নয় যে আমরা সংস্কার বাদ দেওয়ার কথা বলেছি। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যতটুকু আপনার সংস্কার দরকার, ততটুক সংস্কার সাপেক্ষে একটা নির্বাচন দিয়ে দিলে পলিটিক্যাল গভর্নমেন্ট এই সিচুয়েশনগুলোকে যেভাবে হ্যান্ডেল করতে পারে। সে ফর এক্সাম্পল, তারপরে এখন বর্তমানে হাসিনার রেখে যাওয়া মানে তার পতিত যেই অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, পুলিশ তো ফাংশনই করে না, একেবারে ফাংশন করে না। তার ইন্টেলিজেন্স নেটওয়ার্কও আমার মনে হয় ঠিক মতো ফাংশন করছে না। আজকে তারা কি ইচ্ছে করলেই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে? নিশ্চয়ই করতে পারেন। এই সিনারিওটা যদি আপনি দিল্লিতে হতো, এই সিনারিওটা যদি আপনার অন্য ভারতের অন্য কোনো রাজ্য হতো, আমি শুধু জিজ্ঞেস করতে চাই নরেন্দ্র মোদীর সরকার এটা কীভাবে হ্যান্ডেল করতো। সাহেব, এই কথাগুলির মধ্যেই বিশেষ করে আমরা গণমাধ্যম তো ফলো করছি, আপনিও দেখছেন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, আরেকটি চাঙ্ক মানে অ্যারেস্টের সাথে সাথে ব্যাপক একটি উত্তেজনা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনকে নরেন্দ্র মোদী সরকার নিজেদের পতন পরাজয় হিসেবে বিবেচনা করে এসছেন, এবং এরপর থেকে একটা পরিকল্পিত অ্যাগ্রেসিভ একটা বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, যা নয় শূন্যকে 100 বানানো বা পারলেটাকে 1000 বানানো, সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সংগঠিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক কারণে না, সেটা তাদের সাথে পুরনো আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সম্পর্কের জন্য। মানুষ যাদেরকে রেজিমের পক্ষে হয়ে নানা অ্যাট্রোসিটির জন্য যাদের দায়ী করেছে, জবরদস্তির জন্য, চাঁদাবাজির জন্য, ভোগান্তির জন্য, তারা কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত হয়েছে। ভারতের অনেকগুলো মিডিয়া, গদি মিডিয়ার যে উস্কানি মহলের, তারপরে কিন্তু আমরা কিন্তু এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, অভ্যুত্থানের স্বার্থটা রাখার জন্য আমরা কিন্তু রক্ষা করে এসেছি। 1, 2 নম্বর হচ্ছে কিন্তু খেয়াল করবেন, এটাকেই কিছুটা দুর্বলতা মনে করে কাউন্টার একটা এক্সপোজার, কাউন্টার মোবিলাইজেশন বলেন, ডেমনস্ট্রেশন বলেন, কি এমন ঘটনা হয়েছে যে আপনাকে এখানে সনাতনী জাগরণ মঞ্চ আপনাকে তৈরি করতে হবে। বাংলাদেশের ভেতরে যেমন উত্তেজনা তৈরি করা হবে, বিশেষ করে ভারতে নানা ধরনের সাম্প্রদায়িক জঙ্গি যে শক্তিরা, তারা কিন্তু এটা কেন্দ্র করে একটা প্রথমত বাংলাদেশ বিরোধী তৎপরতা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ তৎপরতা শুরু হওয়ার কিন্তু লক্ষণ আছে। স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, স্টেট রান করানোর জন্য ইট নিডস অ্যান পলিটিক্যাল গভর্নমেন্ট, যার একটা পপুলার ম্যান্ডেট আছে, অথরিটি আছে। এই সরকারের তো আমাদের এক কাটা সমর্থন আছে, কিন্তু তাদের তো কোনো পলিটিক্যাল কোনো স্টেক নাই অ্যাজ সাচ, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা করতে পারে। সেজন্য মানুষ একে একটা দুর্বল সরকার হিসেবে ট্রিট করে, যে সুযোগটা এবং সরকার দুর্বলতা ভেবে প্রত্যেকেই সেই সুযোগটা গ্রহণ করছে। এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি, আমাদের ব্যুরোক্র্যাটরা, তারাও কিন্তু এ ব্যাপারে তাদের পেশাগত দায়িত্ব পালন না করে তারাও কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট, কারো ব্যক্তিগত, কারো গোষ্ঠীগত, কারো ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার নানা প্রকল্প, তারা কিন্তু অভ্যুত্থানকে রক্ষা পরিবর্তে তাদের ব্যক্তিগত, পেশাগত, গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের জন্য করতে যে আমাদের মধ্যে আরো বিভাজন, আরো বিভক্তি তৈরি করছে। ভারতীয় কিছু মিডিয়া এমনভাবে এক্সাজারেট করে প্রেজেন্ট করেছে অ্যাজ সাচ এটা একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে, এবং এটির আশঙ্কা সাইফুল ভাই করছেন যে এটির
ফ্রেমিংগুলিকে এইভাবে করা হতে পারে? ওটা তো ইনফ্যাক্ট ওদের এজেন্ডা। আমি বারবারই ওই জায়গাটা পয়েন্ট আউটই করতে চাই, শুধু হচ্ছে এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা, ইন্টারন্যাশনালি মেলাইন করা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের তো একটা আন্তর্জাতিক সুনাম, মর্যাদা, খ্যাতি আছে, এবং তার নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ যে বর্তমান যে সরকারটি আছে, সেই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না বা মানবাধিকার নিশ্চিত করতে পারছে না। এই নেগেটিভ প্রচারণাটা করার জন্য, ইনিশিয়েট করার জন্যই তারা কিন্তু একটা অ্যাটেম্প নিয়েছে। এটা একেবারে কনসার্টেড অ্যাটেম্প। এটা ভারত থেকে হচ্ছে, নানা জায়গা থেকে হচ্ছে। সুতরাং এটাকে মনে করতে হবে যে এরা হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের শত্রু। সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা স্ট্রেইট বলতে চাই, ওদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সবাই কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের পেছনে আছি, তার সরকারের সাথে আছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনাদের দফা দাবি প্রাণ খুলে বলুন, সমালোচনা করুন, মতামত দিন। তার এই নয়, এই উদার কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমি কালকে এক মাদ্রাসাকে বলবো আল আজহার বানিয়ে দাও, কালকে এক স্কুল, প্রাইমারি স্কুলকে বলবো এটাকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দাও। ইটস নট দ্যাট। আপনি ওই যে কি বলে, গতকালকে ঢাকায় ঋণ দেওয়ার নাম করে বাস ভরে ভরে লোক নিয়ে আসা হয়েছে, তাই না? এই এন্টার বিষয়গুলো আপনি দেখবেন হঠাৎ করে আপনার আনসারদের দাবি, হঠাৎ করে আপনার এই কি বলে যে গ্রাম পুলিশ একবার নামলো, হ্যাঁ, অডিটর ডিপার্টমেন্ট, মাঝখানে একবার দেখলাম অডিটর ডিপার্টমেন্টের লোকজনে নেমে গেছে। আরে বাবা, তোমাদের আম্মু যখন ক্ষমতায় ছিল তখন দফা দাবি নিয়ে নামতে পারো নাই? তখন দফা দাবি নিয়ে মানো নাই? এখন ইউনূস সাহেব প্রাণ খুলে কথা বলতে বলছে বলে রাস্তাঘাট বন্ধ করবা, অস্থিরতা তৈরি করবা, অস্থিতিশীলতা তৈরি করবা, স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে শক্তি যোগাবা।